স্বাস্থ্য দুরন্তমন। শিশুদের গড়ে তোলার সবচেয়ে বড় উপায় হলো তাদেরকে আনন্দ দেয়া। আমরা চাই সকল শিশুর জীবন হোক আনন্দময়। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর মৃগী রোগ নিয়ে। সাথে আছেন শিশু নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার লায়লা আরজুমান বানু। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মৃগী রোগ সম্পর্কে আমরা প্রায়শই শুনে থাকি। এই মৃগী রোগ সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। আসলে মৃগী রোগ আমরা যেটাকে ডাক্তারি ভাষায় এপিলেপসি বলি। তো মৃগী রোগটা হচ্ছে একটা মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের রোগ। তো এটা মস্তিষ্কের আমাদের যে সেলগুলা নিয়ে গঠিত সেগুলোকে আমরা নিউরন বলি। এই নিউরনগুলা কি যে প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড এবং এখানে কন্টিনিউয়াস একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হচ্ছে, একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, যেটার ফলে আমরা দৈনন্দিন সব স্বাভাবিক কাজকর্ম করছি। এখানে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যাল রিলিজ হয়। যখন এই নিউরো ট্রান্সমিটারগুলা এক্সেসিভ বা অ্যাবনর্মাল পরিমাণ উৎপন্ন হয়, অস্বাভাবিকভাবে উৎপন্ন হয়, তখন দেখা যায় যে এটা বিভিন্নভাবে তার প্রকাশ ঘটে। যখন আমাদের জ্বর বা লবণ কমে যাওয়া বা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স এগুলো ছাড়াই যখন কোনো খিঁচুনি হয় এবং সেটা যদি 2 বারের বেশি এবং 24 ঘন্টার ব্যবধানে হয়, তখন সেটাকে আমরা মৃগী রোগ বলি। আপা, আমরা অনেক সময় শুনে থাকি বয়স্কদের বা বড়দের মৃগী রোগ হচ্ছে। বড়দের মতো কি শিশুদেরও মৃগী রোগ হতে পারে? আসলে মৃগী রোগের পার্সেন্টেজটা বা প্রিভ্যালেন্স যেটাই আমরা বলি, এটা কিন্তু বাচ্চাদেরই বেশি হয়। শিশুদের মৃগী রোগ কেন হয়? শিশুদের মৃগী রোগের আসলে অনেক কারণ, কোনো একটা বিশেষ কারণের জন্য হয় না, অনেকগুলি কারণ আছে। এটা হচ্ছে জন্মের আগে, যেটা গর্ভ অবস্থা থেকেই এর কারণ শুরু হতে পারে। যেমন কোনো বাচ্চার গর্ভ অবস্থায় যদি তার ব্রেনের গঠন বা মস্তিষ্কের গঠনটা যদি ঠিকমতো না হয়, পরবর্তীতে তার খিঁচুনি হতে পারে। কিংবা জন্মের সময় যদি কোনো বাচ্চার কাঁদতে দেরি করে বা বাচ্চাটার সময়ের আগে, যেটাকে আমরা প্রিটার্ম বার্থ বলি, জন্মের আগে হয়ে যায়, শ্বাস নিতে দেরি করে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলি, এসব কারণে মস্তিষ্কের অক্সিজেন স্বল্পতা হয় এবং ব্রেনের একটা পার্মানেন্ট সমস্যা তৈরি হয়ে যায়। এই সমস্যা থেকে বাচ্চার পরবর্তীতে মৃগী রোগ হতে পারে। এবং জন্মের পরবর্তীতে দেখা যায় যে বাচ্চার কোনো ইনফেকশন হলো বা কোনো কারণে সে স্ট্রোক করলো, তো এইসব বিভিন্ন কারণে বাচ্চার পরবর্তীতে খিঁচুনি রোগ দেখা দিতে পারে বা মৃগী রোগ দেখা দিতে পারে। এছাড়া মৃগী রোগের একটা বড় কারণ কিন্তু জেনেটিক, যে কোনো কজ নাই, কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু তাদের জেনেটিক কারণটাই অনেক বেশি। এছাড়া বাচ্চাদের কিছু আরও রোগ আছে, যেমন কোনো ক্ষেত্রে নিউরোডিজেনারেটিভ ডিজিজ আমরা যেগুলোকে বলি, সেগুলোতে বাচ্চার ব্রেনটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, বা নিউরোমেটাবলিক ডিজিজ, এগুলোর ক্ষেত্রেও বাচ্চাদের খিঁচুনি নিয়ে বা মৃগী রোগ নিয়ে আমাদের কাছে আসে। তাহলে তো আসলে বেশ অনেকগুলি কারণ বাচ্চাদের, বড়দের তুলনায় বাচ্চাদের কারণ আসলে অনেক। বয়স্কদের যে মৃগী রোগ আর শিশুদের যে মৃগী রোগ, দুটোর প্রকাশ কি একই রকম? বাচ্চাদের আসলে মৃগী রোগ কারণও যেমন অনেক, বাচ্চাদের মৃগী রোগের ধরনও সেরকম অনেকগুলি হয়। যেমন একদম নবজাতক বাচ্চা যেগুলো হচ্ছে আমরা বলি যে 1 মাসের নিচের বাচ্চা, এদের বেশিরভাগ বাচ্চার খিঁচুনিটা কিভাবে প্রেজেন্ট করে, যে ওরা হয়তো একটা আই ব্লিঙ্ক করছে, তারপরে মুখটা একটু একদিকে বাঁকাচ্ছে বা কোনো হাতে একটু নড়ছে। আবার অনেক সময় দেখা যায় যে তার 2 পা একটা সাইক্লিক্যাল মুভমেন্ট হচ্ছে, অথবা মুখটাকে এমন করছে যে মনে হচ্ছে যে সে খাচ্ছে আর কি। তো এগুলো সবই একটা ছোট বাচ্চা নবজাতকের ক্ষেত্রে খিঁচুনির লক্ষণ। এবং এই খিঁচুনিটা নবজাতকের ক্ষেত্রে মেইনলি সিমটোমেটিক হয়, তার ইনফেকশন বা রক্তে লবণ কমে যাওয়া, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলোর জন্য হয়, কিন্তু পরবর্তীতে এগুলোর থেকে কিন্তু মৃগী রোগ হতে পারে। আবার একটু বড় বাচ্চা, যেমন 1 বছরের নিচে যে বাচ্চাগুলো, 0 থেকে 1 বছর বয়স, এদের ক্ষেত্রে খিঁচুনির ধরন বিভিন্ন রকম হয়। যেমন আমরা একটা বলি যে ওএসটি সিনড্রোম, যে বাচ্চারা হঠাৎ করে একটা ঝাঁকি দেয়, মাথাটা এবং 4 হাত পা নিয়ে একটা ঝাঁকি দেয়। এটা নিয়ে প্রায় বাবা মা আমাদের কাছে আসে। আবার আরেকটু বড় বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তার কোনো একটা অংশ জার্কি মুভমেন্ট হচ্ছে, আবার কোনো সময় যেটাকে আমরা ফোকাল খিঁচুনি বলি, কোনো সময় পুরা 4 হাত পা ধরে খিঁচুনি হয়। আবার কখনো কখনো দেখা যায় এক পাশে শুরু হয়, পুরা শরীরে ছড়িয়ে যায় খিঁচুনিটা। আবার কোনো বাচ্চা দেখা যায় যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এটা একটা খিঁচুনির লক্ষণ হতে পারে।
হঠাৎ করে দেখা গেল বাচ্চার আচরণগত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, যে বাচ্চাটা কথা বলতে পারতো সে কথা বলা কমিয়ে দিচ্ছে, কোনো বাচ্চা আগে পড়াশোনায় মনোনিবেশ করছে না, ডাকলে শুনছে না, মনোযোগ কমে গেছে, অ্যাগ্রেসিভনেস হয়ে গেছে। তো এইসব কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে খিঁচুনির লক্ষণ হতে পারে। তো এই বড়দের সাধারণত এগুলো থাকে না। বড়দের খিঁচুনিটা হয় কেন, যে বড়দের তো আসলে কোনো টিউমার বা কোনো আঘাতজনিত কারণে যদি ব্রেনে একটা পার্মানেন্ট ক্ষত হয় বা স্ট্রোকের পরে যদি সেখানে একটা পার্মানেন্ট সমস্যা হয়ে যায়, তখন সেখান থেকে বড়দের খিঁচুনিটা হতে পারে। মা বাবা হিসেবে যখন সামনে সন্তানের খিঁচুনি হয় তখন আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি, তখন আসলে আমাদের কি করা উচিত? আচ্ছা, প্রথমবার যদি খিঁচুনি হয় একটা বাচ্চার বা একটা শিশুর, যখন খিঁচুনি হয় তখন স্বাভাবিকভাবেই তার পিতামাতা বা আশেপাশে যারা থাকে সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু যে বাচ্চাটার বারবার খিঁচুনি হয় তাদের বাবা মা আসলে মানে আগে থেকে জানা থাকে, তারা অতটা আতঙ্কিত হয় না। তো যে বাচ্চার প্রথম খিঁচুনি হচ্ছে বা অনেকক্ষণ ধরে যদি খিঁচুনি হয়, আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটাই আমি মেসেজটা দিতে চাই, যে আতঙ্কিত না হয়ে বরং বাচ্চাটাকে একটু কাত করে দেন। হ্যাঁ, বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে কাত করে শোয়াতে হবে, যাতে তার খিঁচুনির সময় মুখে কিছু লালা জমে, এই লালাটা যাতে এক সাইড থেকে পড়ে যায় এবং সেটা তারা মুছিয়ে দিবে। কারণ কি, যে লালাটা যদি আমাদের শ্বাসনালীতে চলে যায় তখন তার সমস্যা হতে পারে। যে কোনো পাশেই কাত করা? হ্যাঁ, যে কোনো এক পাশে কাত করে শুয়ে দিবে। এবং তারপরে বাচ্চার গায়ে যদি কোনো টাইট ক্লথিং থাকে, মানে টাইট কাপড় থাকে, সেগুলো একটু লুজ করে দিবে। এবং আমাদের দেশে দেখা যায় কি, যে মাথায় পানি ঢালে, চারিদিকে হইচই শুরু হয়ে যায়, মানে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করে। তো এটা আসলে কোনো ক্রমেই উচিত না। আবার হচ্ছে বাচ্চা অনেক সময় জিভে কামড় দিয়ে থাকে, অনেকে দেখা যায় যে চামচ ঢুকাতে চায়। তো এটাতে কি হয়, যে বাচ্চার আরও ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো খিঁচুনিটা সাধারণত দেখা যায়, বেশিরভাগ খিঁচুনি 3 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু কমে যায়। এজন্য অস্থির না হয়ে বাচ্চাটাকে জাস্ট কাত করে একটু ধরে রাখবে। এবং বাচ্চার আশেপাশে যদি ধারালো কিছু থাকে বা বিপজ্জনক কিছু থাকে, তাহলে সেগুলো থেকে বাচ্চাকে মানে সেফ রাখাটাই, নিরাপদ রাখাটাই আসলে তখন উচিত আর কি বাবা মার। অনেক সময় দেখা যায়, খুব কমন একটা দৃশ্য, সন্তানের জ্বর এসেছে এবং জ্বরের সাথে খিঁচুনি হচ্ছে, এটাও কি তাহলে মৃগী রোগ? না, এটা আসলে মৃগী রোগ না। হ্যাঁ, মৃগী রোগটা অনেক সময় জ্বর দিয়ে বাড়তে পারে, যে হয়তো একটা বাচ্চার মৃগী রোগ ছিল, জ্বর আসছে, খিঁচুনিটা বেড়ে গেছে, এটা হতে পারে। কিন্তু সাধারণত যেটা হয়, যে বাচ্চারা জ্বরের সাথে খিঁচুনি নিয়ে আসতে পারে। এটা হয় কি, যে বাচ্চারা মানে বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস থেকে 5 বছরের বয়সী যে বাচ্চাগুলা, এদের জ্বরের মানে টেম্পারেচার যেটা উঠে, সেটার থ্রেশহোল্ডটা একটু কম থাকে। তো একটু টেম্পারেচার উঠলেই ওদের খিঁচুনি হয়ে যায়। তো এটাতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এবং এটাকে আমরা সিম্পল ফিব্রাইল সিজার বলি। হ্যাঁ, সিম্পল ফিব্রাইল সিজার হয়, এটা পুরা সারা শরীরে হয়, 4 হাত পায়ে হয় সাধারণত। এক সাইডেও হতে পারে, কিন্তু সাধারণত 4 সাইডে হয়, খুব অল্প সময় থাকে, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। এবং এটা আসলে ব্রেনের কোনো কারণে হয় না। এবং যদি প্রথমবার হয়, তাহলে বাচ্চার বাবা মা একটু আতঙ্কিত হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো ওই যেটা বললাম, যে বাড়িতে ওনারা কাত করে দিবেন, এরপরে যদি খিঁচুনি বন্ধ না হয় হাসপাতালে নিয়ে যাবেন। এবং প্রথমবার খিঁচুনির পরে আসলে যে কোনো বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। আর খিঁচুনির ব্যাপারটা আমরা বাবা মাকে খুব ভালোভাবে কাউন্সেলিং করে দিই, যে এটা একটা সাধারণ খিঁচুনি, জ্বরের সাথে খিঁচুনি, এবং এটা 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চার জ্বর আসলেই খিঁচুনি হয়। এবং এটার সাথে আরেকটা ব্যাপার হলো, যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে। হ্যাঁ, যে ফ্যামিলিতে হয়তো তার অন্য ভাই বোনের হয়েছে, বা বাবা মারই ছোটোবেলায় থাকতে পারে, বা ফ্যামিলির অন্য কোনো কাজিন, এদের ক্ষেত্রেও এই খিঁচুনি মানে জ্বর আসলে খিঁচুনি হয়, এরকম একটা হিস্ট্রি পাওয়া যায়। তো এরকম হিস্ট্রি থাকলে আমাদের আরও সুবিধা হয়, যে আমরা বুঝেই ফেলি যে এটা একটা সিম্পল ফিব্রাইল সিজার। মৃগী রোগের শিশুদের চিকিৎসা ব্যবস্থাটা কিরকম বা কতদিনের? আসলে প্রথমে চিকিৎসার আগে আমরা বাচ্চাদের আগে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্স দিই। যে খিঁচুনির ডায়াগনোসিসটা মেইনলি আসলে ক্লিনিক্যাল, মানে আমরা ওর সিমটম দেখেই ধারণা করি যে এটা মানে খিঁচুনি রোগ বা মৃগী রোগ। হ্যাঁ, তো আমরা পেশেন্টকে বা মানে রোগীকে বা তার প্যারেন্টসকে, পিতামাতাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি যে আপনারা বাচ্চার একটা ভিডিও নিয়ে আসবেন, তাতে আমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয় এটা। এরপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই।
হ্যাঁ, যে তার কিরকম কোন ধরনের খিঁচুনি হলো বা তার এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, হ্যাঁ, যে অন্য কোনো রোগ আছে কিনা। এই পরীক্ষার মধ্যে একটা আছে ইইজি করি, ইলেকট্রোএনকেফালোগ্রাম। তো ইইজিতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ওখানে খিঁচুনির কিছু আমরা বুঝতে পারি যে খিঁচুনি আছে। এরপরে আমরা একটা সিটি স্ক্যান বা এমআরআই দিই। তো এটা আসলে সবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না, এটা আমরা ওই যে ইতিহাস নিয়ে পরীক্ষা করে বাচ্চাকে তারপরে যার লাগবে সে অনুযায়ী দিই। আপা, অনেক সময় আমাদের দেশে একটা প্রচলিত রীতি আছে যে চামড়া জাতীয় কোনো কিছু শুকালে বা জুতা শুকালে হয়তো বা মৃগী রোগ ভালো হয়ে যায়, এটা কতটুকু বৈজ্ঞানিকভাবে সত্য? আসলে এটা একদমই, এটার কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, এটা একটা কুসংস্কার মাত্র। হ্যাঁ, এটা আসলে একদমই উচিত না। বরঞ্চ এটা একটা জিনিস যদি নাকে আমি একটা মানে ময়লা জিনিস দেই, তাহলে সেটা থেকে বরঞ্চ আরও বাচ্চার ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো এগুলো আসলে একদমই ঠিক না, এটা একটা কুসংস্কার। মৃগী রোগের চিকিৎসাটা আসলে কিভাবে হয়? ওষুধটা কতদিন ধরে চলবে? আচ্ছা, মৃগী রোগের চিকিৎসা ওই যে আমরা তো প্রথমে আগে বুঝি যে এটা কোন ধরনের খিঁচুনি, এবং সেটার উপরে নির্ভর করে আমরা ওষুধটা দেই। তো ওষুধ দেওয়ার পরে এটা দেখা যায় যে 60 থেকে 70% খিঁচুনি রোগী বা মৃগী রোগী কিন্তু ভালো হয়ে যায়। ঠিক আছে, একদম 70% রোগী কিন্তু ভালো হয়ে যায় একটা ওষুধে। এটা তো অনেক আশাব্যঞ্জক কথা। আর 30%-এর মধ্যে বাকি 20%ও ভালো হয়, এবং তাদের ক্ষেত্রে অনেকগুলো ওষুধ লাগে, হয়তো একটা ওষুধে হয় না, আমরা আরও কিছু ওষুধ যোগ করি, এই 20% তখন ওটাতে থাকে। আর 10%-এর ক্ষেত্রে হয়তো খিঁচুনি কন্ট্রোল হয় না, তখন তাদেরকে আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি বলি। হ্যাঁ, যে কোনো ওষুধেই কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে একটু স্পেশালাইজড ট্রিটমেন্ট লাগে, অনেক সময় সার্জারি লাগে বা আরও কিছু স্পেশালাইজড ট্রিটমেন্ট আছে সেগুলো লাগে। মৃগী রোগ হলে আসলে ভয় না পেয়ে চিকিৎসাটা চালিয়ে যাওয়া উচিত। পরিবারের কোনো সদস্যের যদি মৃগী রোগ থাকে, সেক্ষেত্রে কি সন্তানের মৃগী রোগ হতে পারে? আমি কিন্তু প্রথমে একটু বলে ফেলেছি যে মৃগী রোগে 30 থেকে 40% কারণ কিন্তু জেনেটিক। এখন এই জেনেটিকটা কিছু আসে ইনহেরিটেড, মানে পরিবার থেকেই সে পিতামাতা বা তার পরিবারের সদস্যদের থেকে পাচ্ছে, এবং এটার পার্সেন্টেজ আসলে খুব কম, 2 to 10% ক্ষেত্রে পরিবার থেকে আসতে পারে। আর বাকি যে জেনেটিক কজগুলো সেগুলো হচ্ছে তার মানে নতুন করে তার যে আমাদের বডিতে যে ক্রোমোজোম আছে, তার মধ্যে ডিএনএ আছে এবং জিন আছে, সেই জিনে মিউটেশনের জন্য হতে পারে। কিন্তু এটা ঠিক যে আগে থেকে আমরা অত প্রেডিক্ট করতে পারি না যে কোন বাচ্চাটার আসলে খিঁচুনি হবে আর কোন বাচ্চাটার খিঁচুনি হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিছু কিছু সিনড্রোমিক বেবি থাকে, যেমন ডাউন সিনড্রোম, তারপর টিউবারাসিস স্ক্লেরোসিস, এইসব বাচ্চাদের ক্ষেত্রে এপিলেপসি হতে পারে। তো সেসব ক্ষেত্রে আমরা কিছু জেনেটিক টেস্ট আগে থেকে করতে পারি, করে যে তার সিনড্রোমটা মানে পরবর্তী বাচ্চাটাও তার মানে এরকম সিনড্রোমিক হবে কিনা সেটা আমরা বুঝতে পারি। কিন্তু মানে এপিলেপসিটা আগে থেকে বোঝাটা একটু টাফ। আপার সময় মতো যদি মৃগী রোগের চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কি কোনো জটিলতা সৃষ্টি হতে পারে? হ্যাঁ, অবশ্যই জটিলতার সৃষ্টি হতে পারে, কারণ আমরা বলছি যে মৃগী রোগ একটা ব্রেনের রোগ, এবং ব্রেনের যে সেলগুলা, নিউরন, এগুলো কিন্তু একবার যদি ড্যামেজ হয়ে যায়, এগুলো কিন্তু আর মানে তৈরি হয় না। হ্যাঁ, আমাদের কোথাও যদি কেটে যায়, আমরা যদি সেখানে ট্রিটমেন্ট করি, সেটা কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু ব্রেনের যে সেলগুলা, এগুলো যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আর ফিরে আসে না। তো সেক্ষেত্রে হয় কি, যে বারবার যদি একটা বাচ্চার খিঁচুনি চলতে থাকে এবং প্রত্যেকবার খিঁচুনিতেই আমাদের কিছু যে নিউরন সেল, ব্রেনের যে সেলগুলা, এগুলো নষ্ট হয়। তো এরকম খিঁচুনি হতে হতে ব্রেনের সেলগুলা যখন আস্তে আস্তে কমতে থাকে বা অ্যাবনর্মাল হতে থাকে, তখন বাচ্চার বুদ্ধিমত্তা কমে যায়, বাচ্চা ঠিকমতো মানে কথা বলে না, বাচ্চার মেমোরি মানে স্মরণশক্তি কমে যায়, বাচ্চার কগনিশন যেটা আমরা বলি আর কি, সেটা মানসিক বিকাশ সেটাও কমে যায়। হ্যাঁ, সেজন্য আসলে সময় মতো অবশ্যই চিকিৎসা করতে হবে। আপা, শিশুদের মৃগী রোগের ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? যে বাচ্চার খিঁচুনি বা মৃগী রোগটা কখন তার যে খিঁচুনি হবে এটা আমরা কেউ বলতে পারি না। বাচ্চাকে আমাদের সবসময়, যেহেতু মানে বাচ্চা ছোট, এদেরকে আমরা সবসময় একটা বড়দের তত্ত্বাবধানে রাখবো। তাদেরকে রিস্কি কোনো খেলাধুলা দেওয়া যাবে না, তাদেরকে পানিতে সাঁতার কাটতে দেওয়া যাবে না, তারপরে তারা যেন গাছে না ওঠে, একা একা রাস্তায় না যায় অবশ্যই, এবং আগুনের কাছে,
পাশে কোনো ধারালো ইয়ে দিয়ে ধারালো কোনো কিছু দিয়ে যাতে সে খেলা না করে। হ্যাঁ, তো এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবং যদি রাস্তায় যায় অবশ্যই তাকে বড়দের তত্ত্বাবধানে যেতে হবে। এবং স্কুলে যদি কোনো বাচ্চা পড়ে, যেসব বাচ্চার খিঁচুনি কন্ট্রোলে থাকে তাদেরকে আমরা বলি স্কুলে দিতে, স্কুলে পড়তে সমস্যা নেই। ওই স্কুলের অন্তত সেইখানে শিক্ষক যারা আছে তাদেরকে একটু জানিয়ে রাখা যে বাচ্চাটার খিঁচুনি আছে, এবং তৎক্ষণাৎ তারা কি করবে এটুকু একটু জানিয়ে রাখলে বাচ্চাটার জন্য খুব ভালো হবে আর কি। বাবা মা হিসেবে আসলে আমরা কি পদক্ষেপ নিতে পারি যাতে শিশুর মৃগীরোগ না হয়? আমরা যদি গর্ভাবস্থায় কোনো মা নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে থাকে, হ্যাঁ, তার বাচ্চাটা গর্ভাবস্থায় সে বাচ্চাটা ঠিকমতো বাড়ছে কিনা, এবং তার বাচ্চার মায়ের যে নিউট্রিশন, হ্যাঁ, নিউট্রিশনাল স্ট্যাটাসটা ঠিক আছে কিনা, তার প্রেশার, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলা, এবং কোনো ইনফেকশন যদি হয় তার চিকিৎসা, এগুলো গর্ভাবস্থায় সে একটা প্রিভেনশন সাবধানতা অবলম্বন করতে পারে। কারণ এগুলোর জন্য বাচ্চার ব্রেনের একটা ক্ষতি হতে পারে এবং পরবর্তীতে বাচ্চার মৃগীরোগ হতে পারে। আবার বাচ্চার জন্মের সময় সে আগে থেকেই প্ল্যান করবে যে বাচ্চাটা যেন একটা হাসপাতালে ডেলিভারি হয়। হ্যাঁ, কারণ অনেক সময় বাচ্চা বাড়িতে চেষ্টা করে, বাচ্চা কাঁদে না এবং ব্রেনের একটা পার্মানেন্ট সমস্যা হয়ে যায়, এবং এটা আমাদের গ্রামে খুবই বেশি হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডেলিভারি আসলে হসপিটালে হওয়া উচিত। এবং তাহলে অনেক ক্ষেত্রে বাচ্চাদের এই যে সাথে সাথে আমরা অক্সিজেন দিতে পারছি এবং তার ব্রেনের যে প্রবলেমটা অনেকটা কমানো সম্ভব। এসব ক্ষেত্রে আমরা আসলে কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা বাচ্চার পরবর্তীতে মৃগীরোগটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। আর যেগুলো আসলে জেনেটিক কজ, এগুলো তো আসলে আমাদের হাতে নেই, তো সেগুলোর হয়তো আমরা অত এখনো প্রিভেনশন করতে পারবো না আর কি। এই মৃগীরোগ নিয়ে মা বাবার উদ্দেশ্যে আপনি যদি আরো কিছু যুক্ত করতে চান? মৃগীরোগ সম্বন্ধে আমার বাবা মার উদ্দেশ্যে একটাই বলা যে এই রোগটা আসলে অনেকাংশেই ভালো হয়ে যায়। তো আপনারা কখনোই আতঙ্কিত হবেন না এবং আপনারা হতাশ হবেন না। চিকিৎসাটা চালিয়ে যেতে হবে, চিকিৎসা এবং ডাক্তারি চিকিৎসা চালিয়ে যেতে হবে। অযথা কবিরাজ বা আমাদের গ্রামগঞ্জে যে চিকিৎসা বাদে কবিরাজের কাছে চলে যায়, আবার কয়েকদিন খিঁচুনি বন্ধ থাকলে ওষুধটা বন্ধ করে দেয়, এইগুলো যেন না করে। এগুলোতে বাচ্চার খুবই ক্ষতি হয়। তো তারা যেন নিয়মিত চিকিৎসকের কাছে যায় এবং চিকিৎসাটা চালিয়ে যায়, তাহলে বাচ্চার ভালো হবে এবং বাচ্চার আশা করা যায় যে তার মানসিক বিকাশটাও স্বাভাবিক হবে আর কি। আপা, আপনার সাথে কথা বলে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দুরন্ত টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা হলো শিশুর মৃগীরোগ নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।